ওকে, আচ্ছা। তো আমরা লাস্ট ক্লাসে ওহমস ল পর্যন্ত পড়ছিলাম, তাই না? জি স্যার। ওহমস ল পর্যন্ত পড়ছিলাম। সো আজকে আমরা এই পরের টপিকটা থেকে শুরু করি, ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, সো আমরা চার্জ নিয়ে অনেক পড়াশোনা করে ফেললাম, চার্জের বহু ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম, কিন্তু শুধু ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যদি বলা হয় সেটা ডেফিনেশনটা যেন সুন্দর মতো দিতে পারো, সেই জন্য আসলে টপিকটা একটু আলোচনা করা। ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন দিতে পারবা কেউ? পারা তো উচিত তোমাদের। সময়ের সাথে চার্জের প্রবাহকে ইলেকট্রিক কারেন্ট বলে। চার্জ যখন স্যার ফ্লো হয় স্যার একক সময়ে পরিমাণ আদান প্রবাহিত হয় তাই হচ্ছে বিদ্যুতিক কারেন্ট। আচ্ছা, চার্জ প্রবাহের হার, সোজা কথা, ঠিক আছে? রেট অফ কারেন্ট, রেট অফ কারেন্ট না, রেট অফ কারেন্ট কিভাবে হয়? রেট অফ, রেট অফ চার্জ স্যার। হ্যাঁ, রেট অফ ফ্লো অফ চার্জ, ঠিক আছে? কারণ তাহলে এখানে কি রেটটা কথা বলতে হবে। অনেকে যখন বললা যে চার্জের হার, চার্জের যে প্রবাহ সেটা বললা, কিন্তু চার্জের প্রবাহের হার, প্রতি সময়ে কি পরিমাণ চার্জ আসলে প্রবাহিত হচ্ছে সেটা তোমাকে ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন দেবে। তাহলে দ্য টাইম রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু এ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবং যদি ডিকিউ চার্জ যদি ডিটি সময় ধরে ফ্লো করে, তাহলে কারেন্টের ডেফিনেশন অনুযায়ী আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি হবে, ঠিক আছে? তাহলে কারেন্টের একক অ্যাম্পিয়ার, এগুলো আমরা সব জানি। 1 অ্যাম্পিয়ার কাকে বলে দেখো। স্যার একক সময় যদি একটি আদান প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। হ্যাঁ, এটা তোমাদেরকে আগেও বলছিলাম যে যদি এরকম কোনো কিছু এককের থেকে 1 অ্যাম্পিয়ার বা 1 কুলম্ব বা এই ধরনের কোনো ডেফিনেশন আসে, তখন জাস্ট কি করতে হবে, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যেটা থাকবে সেটাকে একক করে ফেলতে হবে সবকিছু। তাহলে আমরা এখানে চার্জকেও একক করে ফেলবো আর টাইমকেও একক করে ফেলবো, তাহলে আমার আয়ের যেই রেজাল্ট হবে সেটাও কি হবে, একক হবে। এবং আয়ের একক হয়ে যাবে অ্যাম্পিয়ার, আয়ের একক তো আমরা অ্যাম্পিয়ার জানি। তোমাকে যদি বলে যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে, তাহলে এই যে একক একক করে ডেফিনেশনটা দিতে হবে। কিভাবে আমরা করতে পারবো, যে when 1 কুলম্ব অফ চার্জ, চার্জের 1 ধরলাম, তার মানে কি চার্জের একক তো কুলম্ব আমরা জানি। তাহলে 1 কুলম্ব অফ চার্জ যদি টিও 1, তাহলে এটাকে সেকেন্ড করতে হবে। তাহলে 1 কুলম্ব অফ চার্জ যদি ফ্লো করে 1 সেকেন্ড ধরে, তাহলে যে পরিমাণ কারেন্ট প্রডিউস হবে সেটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে 1 অ্যাম্পিয়ার কাকে বলে সেই ডেফিনেশনটা আসতে পারে। এরপরে এটা তো খুবই সহজ ম্যাথ, এই কারেন্টেরই জাস্ট আই মান দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ঠিক আছে? কারেন্টের মানটা দেওয়া আছে আর টাইমটা দেওয়া আছে, কতক্ষণ ধরে ফ্লো করতেছে, তোমাকে চার্জের মান বের করতে হবে। তো খুবই সহজ, আই ইকুয়াল টু কিউ বাই টি আমরা জানি। তো কিউর মান বের করতে হবে মানে কি ইকুয়াল টু আইটি করতে হবে, গুণ করে ফেলা হয়ে গেল। 2 নাম্বার বলছে হাউ মেনি ইলেকট্রনস পাস থ্রু রেজিস্টর ইন দিস টাইম, ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে, এই সময়ের মধ্যে কতগুলো ইলেকট্রন আসলে পাস করছে। সো আমাদের ওই যে সবসময় একই কথা বলি, যখনই কোনো ইলেকট্রনের সংখ্যা বা চার্জের সংখ্যা বলবে, তখনই আমরা চলে যেতে হবে চার্জ কোয়ান্টাইজেশনের যে মূল যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা, কি ইকুয়াল টু এন ই। সো এন হচ্ছে আমার সেই সংখ্যাটা, তাহলে এন এর মান বের করতে হবে, এন ইকুয়াল টু কিউ বাই ই করে ফেলতে হবে। কিউ তো আমরা মাত্র বের করলাম, আর ই যেটা ইলেকট্রনে চার্জ করার পরে সেটা ইলেকট্রনস। সবসময় এককটা ঠিক মতো দেখতে হবে যে এন এর সংখ্যাটা হবে এত ইলেকট্রনস। তো অনেকেই মনে করে যে এন তো সংখ্যা, তো এটা কোনো একক থাকবে না, শুধু একটু লিখে দিবে, কিন্তু না, এটারও কার সংখ্যা তুমি বের করলা সেটা তোমাকে একটু লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে খুবই সহজ ম্যাথ, আমরা একটু দেখে নিলাম। এরপর আসো আমরা একটু যাই কারশফস ল। কারশফস ল সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে না? পড়ছো না অলরেডি ইলেকট্রিক্যালের কোর্সগুলোতে? জি স্যার। তাহলে তো এটা আমার আর বেশি পড়ানো লাগবে না আশা করি, কারণ এটা ট্রিপলের স্টুডেন্টরা এটা অলরেডি জানা থাকে। তারপরে কে বলবা, কে একটু ভালো করে এক্সপ্লেন করতে পারবা কারশফের 2টা ল? স্যার কারশফের 2টা ল হলো, একটা হলো কেভিএল আর একটা হলো কেসিএল, এই 2টা না? হ্যাঁ, কেভিএল কেসিএল, ঠিক বলছো, ব্যাখ্যা করো। স্যার কেসিএল হলো যতগুলো কারেন্ট আসে এবং যতগুলো কারেন্ট
বাইর হয়ে যায় স্যার। হুম। দুইটার পরিমাণ দুইটার যোগফল স্যার 0। আচ্ছা, গুড। আর আর আর- আর আমি কেসিএল বলি হলো স্যার, হ্যাঁ, শাহাদাত ওই বলে শেষ করো। হ্যাঁ, শাহাদাত তুমি বলো। স্যার কেবিএল বলো। কেবিএল হলো স্যার একটা সার্কিটে যতগুলা বোল্ট থাকে, যতগুলা রেজিস্ট্যান্স থাকে, যতগুলা অ্যাম্পিয়ার থাকে, সবগুলার যোগফল 0। আচ্ছা, 2 নম্বরটা আরেকটু ভালো হওয়া দরকার ছিল। হ্যাঁ, আর কে স্যার, আমি বললো? বলবো। হ্যাঁ, স্যার, আমদাদুল আমি হক বলো। কেবিএলটা। আচ্ছা, হ্যাঁ, আমদাদুল হক বলুক স্যার, আগে, তারপরে প্রদীপ বললো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, স্যার, আমরা লইব। স্যার কেসিএল মানে কার্শফ কারেন্ট ল, কোন বিন্দুতে আগত এবং নির্গত কারণের যোগফল 0 সমান সমান 0, অথবা আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট সমান। আর আচ্ছা। কেবিএল মানে কার্শফ ভোল্টেজ ল, ওইটার মধ্যে স্যার কোন একটা লুপে, বদ্ধ একটা লুপের মধ্যে সমস্ত ভোল্টেজের যোগফলগুলো 0। ওকে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার প্রদীপ বলো, দুইটাই বলো সুন্দর করে। স্যার কেসিএল আমি আমরাদ ভাইয়ের সাথে একমত, আমি এটাই বলতাম। এবং স্যার কেবিএলটা আমি বলতেছি যেটা হচ্ছে একটি ক্লোজ সার্কিটের মধ্যে যতগুলো ব্রাঞ্চ থাকবে সেই সবগুলো ব্রাঞ্চের যোগফল 0 হবে। ব্রাঞ্চ স্যার বলতে কি বোঝাচ্ছ? কার্শফ ভোল্টেজ ল। ব্রাঞ্চ বলতে কি বোঝাচ্ছ? স্যার ওই যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এক্সেট্রা স্যার, আরো অনেক কিছু থাকতে পারে না, ওইগুলো হচ্ছে ব্রাঞ্চ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওরা যা যা বলছে সবগুলোই ঠিক বলছে। হয়তো বা আরেকটু মোর অ্যাকুরেট, আরেকটু এক্সপ্লেন করে বলতে হবে এই আর কি। তো যাক, সবার সাথে আমি আলোচনা করব। কার্শফের প্রথম সূত্রটা হচ্ছে কি, কেসিএল বলি আমরা, কার্শফস কারেন্ট ল। ঠিক আছে? তো সেই লটা মানে খুবই একটা সিম্পল ল, যেটা হচ্ছে কি, একটা তড়িৎ বর্তনী যে কোনো একটা পয়েন্ট যদি তুমি কল্পনা করো, সেই পয়েন্টে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট, মানে ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট হবে। এভাবে তুমি বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে তড়িৎ বর্তনীর যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক কারেন্ট গুলার যোগফল 0 হবে। ঠিক আছে? এইভাবে বলতে পারে। তো এখানে এইভাবে লেখা আছে, অ্যালজেব্রাইক সাম অফ কারেন্টস মিটিং এট এনি জাংশন, যে কোনো একটা পয়েন্টে ইন এ সার্কিট ইজ 0। সার্কিটে যে কোনো একটা পয়েন্টে কারেন্ট গুলার অ্যালজেব্রাইক সাম, বীজগণিতের যোগফল 0 হবে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা, যেমন আমার এই পয়েন্টটা যদি কোনো তড়িৎ বর্তনী কোনো একটা পয়েন্ট হয়, তাহলে এখানে তোমার কতগুলো, এই যে সবগুলো কারেন্ট আছে, এগুলার বীজগাণিতিক যোগফল আমার 0 হতে হবে। 0 হবে কার্শফের প্রথম সূত্র অনুযায়ী। কিন্তু যোগ করতে গিয়ে আমাকে একটা পার্থক্য আছে এখানে। যেমন আমি যখন যোগ করব, I1 এর ডিরেকশন এদিকে, I2 এর ডিরেকশন এদিকে, ভিতরের দিকে আর কি, কিন্তু I3 ডিরেকশন হচ্ছে আবার বাইরের দিকে। তাহলে এই I1, I2 আর I3 সিম্বল এক হবে না, তাই না? এটা সিম্বল আলাদা হয়ে যাবে। সিম্বল আই মিন সাইন আর কি। একটা যদি প্লাস দিয়ে আমাকে আরেকটা মাইনাস দিতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করো, I1, সো I1 প্লাস ধরা হয়েছে, দ্যাট মিনস যে কারেন্টগুলো ইনপুট হচ্ছে সেগুলোকে আমরা প্লাস ধরি। সো ইনপুট গুলোকে আমরা প্লাস ধরবো, যেমন I1, I2, এই দুটো হচ্ছে আমার ইনপুট। আর অন্য যেগুলো আছে, যেগুলো আউটপুট মানে ডিরেকশনটা বাইরের দিকে, সেগুলোকে আমরা মাইনাস ধরলাম। এইভাবে করলে এই বীজগাণিতিক যোগফলটা আমার 0। আচ্ছা, তো এখানে একটু কনফিউশন অনেকের তৈরি হইতে পারে, যে স্যার যেহেতু বলছে যে যেখানে এক পয়েন্টের কারেন্ট গুলার বীজগাণিতিক যোগফল 0, তা তুমি যদি একদম একথা শুনে লিখে ফেলো যে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0, তাহলে কিন্তু সেটা হইলো না। তুমি যদি এরকম লিখে ফেলো, যদি এরকম লিখে ফেলো, তার মানে কিন্তু তারটা হইলো না। ইনপুট আর আউটপুটের কিছুই কিন্তু এখান থেকে বোঝা গেল না, তাই না? তো এরকম যদি লিখো, এটা হবে না। বীজগাণিতিক যোগফল বসাবো, কিন্তু সেক্ষেত্রে আমার সাইন যেটা আছে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইনপুট গুলাকে আমরা প্লাস দেব, আর আউটপুট গুলাকে সেটা মাইনাস দেব। আচ্ছা, তো এই ইকুয়েশনটা থেকে আমরা যখন মাইনাস গুলাকে ডান পাশে নিয়ে যাব, সেটা আমরা এরকম পেয়ে যাই। এটাকে আমরা বলতে পারি যে ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট। ঠিক আছে? সো এই তো খুবই সহজ। সেকেন্ড লটা যেটা আছে, সেকেন্ড ল বলছে যে আমাকে যে একটা তড়িৎ বর্তনীতে যে আমরা যেই এলিমেন্টস গুলো অ্যাকচুয়ালি ইউজ করি, যেমন রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, এগুলা থেকে অ্যালজেব্রাইক সাম অফ প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর অফ দ্য কারেন্ট, আই এর আর আর এর যেই গুণফল,
আছে, সবগুলা গুণফল তোমরা বলতেছিলে বা সবগুলার এই যোগফল শূন্য হবে এরকম বলতেছিলা। তো ওভাবে না বলে বলতে হবে এভাবে যে রেজিস্ট্যান্স, দাঁড়া এখানে একটু চলে আসছে কেন বলে, products of কি resistance of the conductor and the current, that means তোমার I যতগুলা রেজিস্ট্যান্স থাকবে আর কারেন্ট থাকবে তাদের অ্যালজেব্রাইক সাম, সো বলতে পারো তাদের অ্যালজেব্রাইক সাম। ঠিক আছে, আমার বর্তনীতে যতগুলো থাকবে তাদের কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফলের অ্যালজেব্রাইক সাম ইন এ ক্লোজড লুপ ইজ ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু কি টোটাল ইএমএফ ইন দ্যাট লুপ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা থাকবে ইলেকট্রোমোটিভ ফোর্স এই সার্কিটের মধ্যে ওইগুলার অ্যালজেব্রাইক সামের সমান। সো ইএমএফ কে আমি যদি ই বলি এই, তো ম্যাথমেটিক্যালি তুমি বলতে পারো এটা হচ্ছে তোমার সেকেন্ড ল, কিন্তু এটাকে এখন আমরা ভাঙায় রাখবো যে আসলে সার্কিটে যতগুলো থাকে ঠিক ততগুলোর জন্য স্পেসিফিক সার্কিটের জন্য স্পেসিফিক ইকুয়েশন লিখতে হবে আর কি। এটা আমি একটা জেনারেল লিখলাম যে কেন একটা তড়িৎ বর্তনীতে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের বীজগাণিতিক যোগফলের কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের, কিন্তু গুণফল বলতে হবে, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের বীজগাণিতিক যোগফল হবে ওই সার্কিটে বা ওই বর্তনীতে উপস্থিত ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলতে পারো তার বীজগাণিতিক যোগফলের সমান। এটা হচ্ছে জেনারিক ফর্ম, মানে জেনারেল তুমি বলতে পারো। সো মানে আরো অনেকভাবে বলা যায়, কিন্তু আমি যেটা সহজ আমার কাছে মনে হইলো সেটাই আমি তোমাদের কাছে বললাম। যেমন এখন আমরা এই ফিগারটার দিকে যদি খেয়াল করি, এই ফিগারটার আমার এখানে যেমন ব্যাটারি কানেকশন আছে, E1 ইলেকট্রোমোটিভ ফোর্স E1 দেখাচ্ছে, তারপর রেজিস্ট্যান্স R1 আছে, কারেন্ট ডিরেকশন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ডিরেকশন গুলো খেয়াল রাখতে হবে। কারেন্ট I1 এদিকে ফ্লো করতেছে, I2 এদিকে, মানে R1 এ আসলে I1 ফ্লো, রেজিস্ট্যান্স R1 এ কারেন্টের মান I1, R2 তে I2, এভাবে আসতেছে R3 তে I3, কিন্তু এখানে আবার I3 টা আবার ডিরেকশনটা এদিকে এভাবে দেওয়া আছে, আবার I4 আছে এখানে, রেজিস্ট্যান্স আছে এখানে। তো এগুলো আমরা সার্কিটটা থেকে আমাদের এই ধরনের একটা সার্কিট দেওয়া আছে, এর জন্য আমরা কিভাবে লিখবো তাহলে, এখানে I1 R1, দ্যাট মিন্স I1 R1 কে আমি প্লাস লিখতেছি, দ্যাট মিন্স এই যে ডিরেকশনটা সেটা আমার প্লাস ডিরেকশন, তুমি যে কোনো একটাকে ধরে রাখতে হবে যে প্লাস, তাহলে আমি আমার এই ডিরেকশনটাকে প্লাস ধরলাম I1 R1, এরপর আমি এদিকে আসলাম, আমার সেম ডিরেকশনে যেহেতু আছে ওইটাও প্লাস হবে I2 R2, তারপর আমি এদিকে আসলাম, কিন্তু আমি এখানে এসে আমার I3 R3 যে লিখবো সেটার ডিরেকশনটা উল্টা দিকে হয়ে গেল, তাই না? তাহলে সেটা আমার I3 R3 হবে। এরপর আমি এদিকে আসলাম, এখানেও এসে দেখতেছি আমার ডিরেকশনটা উল্টা দিকে, তাহলে এটাও আমার মাইনাস I4 R4 হবে, ইকুয়াল টু E1, মানে এবার ই গুলার তোমার যোগফল দেখাইতে হবে। তাহলে ই যদি আমার একটা এদিকে আমার হচ্ছে, এটা এদিক থেকে কারেন্ট এদিকে বের হচ্ছে, এদিকে এসে সেটা যদি এই দিকে হইতো কারেন্টের ডিরেকশনটা, তাহলে আমাদের এখানে E1 প্লাস E2 লিখতে পারতাম, কিন্তু এখানে E2 থেকে সেটা আমার উল্টা দিকে হচ্ছে, সে কারণে এখানে E1 মাইনাস E2 হবে। ঠিক আছে, সো আবার রিপিট করি, তোমাকে কি খেয়াল করতে হবে, সেম ডিরেকশন আছে কিনা, সেম ডিরেকশনে থাকলে প্লাস, যেমন এটার সাথে এটা সেম ডিরেকশনে, দ্যাট মিন্স এটা আর এটা প্লাস হবে, কিন্তু এখানে এসে যখন দেখছি যে এটা অপোজিট ডিরেকশন হয়ে গেছে, তখন I3 R3 আমার মাইনাস হয়ে গেল। আবার সামনে আসলাম, এখানে এসেও দেখতেছি যে ডিরেকশনটা অপোজিট হয়ে গেছে, সেটা মাইনাস হয়ে গেল। এর I এর আর এর গুণফল আমি এখানে দেখতে পারলাম। আর এর ক্ষেত্রে এই যে তো একটা কারেন্টের ডিরেকশন এদিকে, আবার এটার ক্ষেত্রেও এদিকে, মানে দুইটা একটা অপোজিট ডিরেকশন, তো হিসাব মতো কি হওয়ার দরকার ছিল, এরকম হওয়ার দরকার ছিল কারেন্টের ডিরেকশনটা, তাই না? তাহলে আমরা বলতে পারতাম সেম ডিরেকশন, কিন্তু আমরা এখানে এসে দেখতেছি এটা যখন এদিকে যাচ্ছে, এদিকে আসার কথা ছিল, কিন্তু ইনফ্যাক্ট কারেন্টটা এদিকে নিয়ে এসে উপরের দিকে, সেই জন্য আমার E2 টা আমার মাইনাস হইলো ওখানে। ঠিক আছে, সো এই তো এখানে আমরা একটু সাজায় লিখতে পারি আর কি। The above equation can be written as IR equal to 0. এই above উপরের যে ইকুয়েশনটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ IR দিয়ে এটাকে শূন্য লিখতে পারি, যে এটা যদি একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল আউট করে সেক্ষেত্রে আমরা শূন্য লিখতে পারি।
তো আমি বলবো যে এইভাবে না লিখে তুমি একটু জানা মানে স্পেসিফিক ওয়েতে এইভাবে লেখাটাই বেটার, ঠিক আছে? প্রথমে আমি যেভাবে দেখে দিলাম যে তুমি জেনারিক ফর্মটা লিখবা, আইআর লিখবা, ইকুয়াল টু বলবা যে টোটাল ইএমএফ এর যোগফলের সমান। এভাবে জেনারিক ফর্মটা বলবা একদম প্রথমে যেকোনো কারশফস ল বলার সময়। তারপর একটা ফিগার রাখবা, এই ফিগারের জন্য তুমি স্পেসিফিক এই ইকুয়েশন পর্যন্ত লিখবা, ঠিক আছে? তাহলেই হবে, তাহলে আর কি করে আর কিছু বলার দরকার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না? তোমাদের আগে থেকে আইডিয়া স্যার ছিল? হ্যাঁ বলো। স্যার ওই E1 আর E2 এর মধ্যে প্লাস মাইনাসটা দাও না। E1 আর E2, ঠিক আছে? তুমি দেখো E1টা এখানে এমন ভাবে করা আছে যে প্লাস আর মাইনাস, মানে এটা ব্যাটারির, এটা কারেন্ট কোন দিক থেকে বের হয়? পজিটিভ থেকে স্যার। পজিটিভ কোনটা এখানে, উপরেরটা না নিচেরটা? জি স্যার, বড়টা যেটা আছে উপরেরটা। উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে কারেন্টটা আমরা সবসময় জানি, হ্যাঁ বলো। এই কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এদিকে E1 এর ক্ষেত্রে, ঠিক আছে? তো তুমি যদি E1 এর যে ডিরেকশনটা সেটাকে প্লাস ধরো, যে E1 আমার প্লাস, তার মানে হচ্ছে সামনের দিকে তুমি যতই ই পাইবা সেগুলো যদি তোমার এই ডিরেকশনের সাথে যদি ম্যাচ করে সেগুলো হবে তোমার প্লাস। আর যদি এই ডিরেকশনের সাথে সামনের ই গুলা অপোজিট হয়ে যায় তাহলে সেই ই গুলা হবে মাইনাস, ঠিক আছে? তাহলে আমার এই ডিরেকশনটা হচ্ছে এইদিকে, আসতেছি আমি এইদিকে, তো আমার এই ডিরেকশনটা হচ্ছে একদিকে ডিরেকশন, তো এটা এরকম হওয়া উচিত আমার। এখানে এসে দেখতেছি আমার এই ইর ক্ষেত্রে আই যে ডিরেকশনটা সেটা আবার উপরের দিকে, এটা প্লাস E1 প্লাস E2 হবে, বা এই ইকুয়েশন E1 প্লাস E2 হইতো যদি ব্যাটারিটা এরকম থাকতো। স্যার E2 প্লাস হবে স্যার, E1 মাইনাস হবে। কারণ স্যার কারেন্ট তো মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বাইর হয়। স্যার E1 এ তো মাইনাস দিয়ে ঢুকছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার তুমি E1 যে হবে তুমি না মাইনাস। কেন E1 মাইনাস হবে, কোন লজিকে? স্যার ওই যে আপনি পাশে পাশে একটা রাখছেন না, মাইনাস প্লাস, দেখেন স্যার। হুম, হ্যাঁ স্যার কারেন্ট যে মানে যেটা দিয়ে ঢুকে স্যার ওটার সময় ইয়া হয়, ওটা কাউন্ট করে হয় সবসময়। না, এইখানে তোমার হচ্ছে যে কি, মানে একটাকে যদি তুমি মানে তুমি একটা ইউনিফর্ম ধরতে হবে। তো আমার যেটা থেকে ইনপুট বের হচ্ছে, ইনপুটে যে সরি মানে কারেন্টটা যে আউটপুট হচ্ছে, যেটা আই আমার যেখান থেকে বের হচ্ছে সেই ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমার এইটা, এই ডিরেকশনটা হচ্ছে আমার পজিটিভ, যে এই আউটপুটের যে ডিরেকশনটা সেটা, এবং সেটা আমাদের ম্যাচ করতে হবে আই এর সাথেও। আইও কিন্তু আমরা যে এই যে ডিরেকশনটা ছিল, কারেন্টের যে ডিরেকশন ছিল, এটাই কিন্তু আমরা পজিটিভ ধরছিলাম, আর অন্য যেটা ছিল যেমন I3 ক্ষেত্রে সেটাকে নেগেটিভ ধরছিলাম। তো আমাদের কিন্তু ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে? মানে দুইটার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। সেই জন্য আমরা যখন ইর চিন্তা করব তাহলে ইর ক্ষেত্রেও সেম, যে এই দিকের যে ডিরেকশনটা সেটাকে আমরা পজিটিভ ডিরেকশন ধরবো, এই দিকেরটাকে নেগেটিভ ধরবো। তুমি যেটা বলতেছো যে স্যার এটাকে আমরা E1 নেগেটিভ হবে, তাহলে আমার বলতে হবে যে ওকে, তাহলে আমি কারেন্টও এই I1 কে আমি নেগেটিভ ধরবো, I2 কে নেগেটিভ ধরবো, I3 কে সেক্ষেত্রে পজিটিভ ধরবো। সেই ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রেও হয়, সমস্যা নাই। কিন্তু তুমি যদি ওই যে যোগ বিয়োগ করো আলটিমেটলি গিয়ে তোমার এই ধরনের ইকুয়েশনে চলে আসবে, ঠিক আছে? যেমন তুমি তোমার কথা মতো আমি যদি এটা ধরতাম, এটা মাইনাস হইতো, এটা মাইনাস হইতো, এটা প্লাস হইতো, এটা প্লাস হইতো, এটা মাইনাস হইতো, এটা প্লাস হইতো, ঠিক আছে? তা কি হইতো, এরপর আমি একটা মাইনাস যদি এই ইকুয়েশন থেকে একটা মাইনাস কমন নেই, দুই দুই পাশ থেকে মাইনাস কমন নেই, তাহলে কি হবে, আলটিমেটলি আমি আগে যেটা ছিল সেটাই পাবো। না ঘুরে ফিরে একই কথা। স্যার আমি এটা বলি হুম। না স্যার, আমি এই কথা বলি নাই স্যার। ওই সব তো ঠিকই আছে স্যার, ওই যে E1 আর E2 এর কথা জাস্ট, হ্যাঁ এটা স্যার ওই যে ব্র্যাকেট এই সাইডে চলে আসার কারণে প্লাস হয়ে গেছে, ওই স্যার ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ, ওই কথা বলছি। ও স্যার আমরা হচ্ছে মানে ত্রিপলিতে এইরকম পড়ছিলাম না তো, মানে ও যেটা বলছে স্যার ওইটাও ঠিক, আপনার এটাও ঠিক আছে। মানে আমরা ধরেন হুম। স্যার মানে এই যে বামে যখন এই যে E1 থেকে শুরু করতাম, হ্যাঁ হ্যাঁ, নিচে তো মাইনাস আছে স্যার, মানে হ্যাঁ, হ্যাঁ। এদিক থেকে ঢুকছে ওই জন্য স্যার মাইনাস E1, তারপরে স্যার হ্যাঁ। আমরা আবার ও প্লাস, আচ্ছা আচ্ছা, বুঝতে জি পারছি স্যার বুঝতে প্লাস পারছি। আর টোটাল জিরো করতাম আর কি স্যার, টোটাল জিরো করতে সমীকরণটা হবে, টোটালে বুঝতে জিরো। পারছি জি বুঝতে স্যার। পারছি।
বুঝতে ও, পারছেন? দিয়ে হ্যাঁ স্যার হ্যাঁ, জি স্যার জি স্যার। দুইটাই সঠিক, দুইটাই সঠিক। আচ্ছা, দুইটাই সঠিক। তুমি ট্রিপলিটাও এখানে দিতে পারো, সমস্যা নাই, কার্সর চেঞ্জ হবে না, তাই না? তুমি তোমার যদি ওই কনসেপ্ট যদি মনে করো বেশি ক্লিয়ার, এইটাতে তোমার যদি মনে করো যে এখন পর্যন্ত ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে তুমি তোমার ফ্রিডম আছে, তুমি যে কোনোটাই দিতে পারো, অসুবিধা নাই, ল তো আর চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ আছে যে দেখো, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ব্যাটারি ইন দ্য সার্কিট শোন বিলো। একটা সার্কিট দেওয়া আছে, এখানে কি বলা আছে যে কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে, I1 আর I2 এর মান বের করতে হবে আর কি। এই I1 I2 I3 মানও বের করতে হবে আশা করি। হ্যাঁ, I3 I2 চলে আসবে। সো ইচ ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারিতে কারেন্টের মানটা বের করতে হবে। দ্যাট মিন্স আমার ব্যাটারি কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে, না দুইটা, একটা আর দুইটা, I1 আর I2, এই দুইটা মান বের করতে হবে। I1 আর I2, I3 না, I3 তো ব্যাটারি নাই। তাহলে I1 আর I2 বের করতে হবে ইন দ্য সার্কিট শোন বিলো। যে কোনো ধরনের সার্কিট থাকতে পারে, এখানে জাস্ট সিম্পল একটা সার্কিট দেওয়া আছে, সেটার ক্ষেত্রে আমাদের এই দুইটা ব্যাটারিতে কারেন্টের মানটা বের করতে হবে, I1 আর I2। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে কার্শফস ফার্স্ট ল অ্যাপ্লাই করব বি পয়েন্টে। এই যে বি পয়েন্ট আছে, সেই বি পয়েন্টে কার্শফস কারেন্ট লটা অ্যাপ্লাই করব। তো সেটা তো সহজ, যে যেমন I1 আর I2 প্লাস I3 সবগুলোই আমার কি একই ডিরেকশনে, তাই না? জি স্যার। সবগুলো আমার বি জি, স্যার। দিকে যাচ্ছে, সবগুলো আমার বি পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে আমরা সবগুলোকে যোগ করব, এখানে কোনো মাইনাসের এটা আসলো না, তাহলে যোগ করে সেটা শূন্য লিখবো, এখান থেকে I3 এর মানটা বের করে রাখলাম। এবার কার্শফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব কোন লুপে, এ বি সি ডি এ, এদের এ বি সি ডি এ, দ্যাট মিনস মানে এই লুপটাতে, ভিতরেরটা না, শুধু বাইরের যে লুপটা আছে সেই লুপটাতে কার্শফের সেকেন্ড লটা অ্যাপ্লাই করব। তাহলে কার্শফের সেকেন্ড লতে এখানে একটু ইয়ে করে, মানে ওই সবগুলোকে এক পাশে আনিয়ে লেখা হয়েছে আর কি। ই কেও আমরা বাম পাশে নিয়ে আসছি আর কি। এখানে ই যেমন ডান পাশে রাখছিলাম, এখানে ই কেও বাম পাশে নিয়ে আসছে। ই থেকে শুরু হয়েছে, যেমন এখানকার যে ই, সেটা কত 9 ভোল্ট, এটা মাইনাস মাইনাস হবে I1 R1, তাই না? তাহলে I1 আর R1 হচ্ছে আমার কত, R1 হচ্ছে আমার 18, আর I1 তো আমি জানি না, তাহলে I1 R1 এটা লিখলাম। এই পাশে আসি, এই পাশে এসে আমার এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? I3 ডিরেকশনটা আবার এইদিকে হয়ে গেছে, তাহলে সেটাকে আমার প্লাস লিখবো। সো আমি যেহেতু এই ডিরেকশনটাকে মাইনাস লিখছি, যে এই যে I1 এর ডিরেকশনটাকে মাইনাস লিখছি, এই যে মাইনাস I1 দিলাম, তাহলে অন্য যেটা আছে সেটা আমার প্লাস হবে, তাই না? মানে দুই দিকে, কিন্তু I1 আর I3 ডিরেকশনটা অপোজিট আছে, তাহলে আমার এটা মাইনাস যেহেতু আছে, ওইটা আমার প্লাস হবে, আর এটা তো ই যেটা সেটা ছিল। বুঝা গেছে? এটা কি মানে কঠিন মনে হচ্ছে নাকি, সহজ না? স্যার হ্যাঁ, আমার বলো। একটা স্যার ডাউট হচ্ছে, এখানে তো স্যার I1 কারেন্টটা স্যার মাইনাস দিয়ে ঢুকতেছে, তাহলে স্যার 9 প্লাস কিভাবে হলো পজিটিভ? এটা তো স্যার নেগেটিভ 9 হওয়া উচিত, -9। হ্যাঁ, বুঝছি, তোমাদের ওইটার সাথে প্লাস লাগতেছে। তুমি যদি এটাকে -9 বলো, ঠিক আছে, আমি বলি -9। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে তো স্যার এটা পজিটিভ, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে শোনো, এখানে তুমি যদি বলো যে স্যার আমার এটাকে আমি মাইনাস ধরবো, যেহেতু কারেন্ট আমার এদিক দিয়ে ঢুকতেছে, এটাকে আমি মাইনাস ধরবো, ওকে, তাহলে তোমাকে ওই এই সেম লজিক তোমাকে ওই কারেন্টের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্র একই লজিক রাখতে হবে, ঠিক আছে? তো তুমি যদি বলো যে স্যার আমার এই ডিরেকশনটা যেটা, সেটাকে আমি -9 বলবো, সো এই ডিরেকশন আমার মাইনাস, তাহলে এখানে যখন আসবে সেটাও তোমার মাইনাস প্লাস হবে। স্যার, ওখানে প্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা প্লাস হয়ে যাবে স্যার, হ্যাঁ, প্লাস। ঠিক আছে, তাহলে সেটা কি স্যার হবে? আমরা লিখতাম স্যার এরকম। জি স্যার। হুম, সো মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, তোমার ইউনিফর্মিটি রাখতে হবে। তুমি যদি এই ডিরেকশনটাকে যদি বলো স্যার আমি মাইনাস লিখবো, তাহলে তোমার আই যখন ডিরেকশনটা লিখবা, সেক্ষেত্রে তোমার ওই ওই ই কে তুমি যেই লজিকে তুমি মাইনাস লিখছো, I1 কেও সেই লজিকে তোমার সিম্বলটা দিতে হবে, ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, তাহলে আমি আমার নরমালি এখানে যেভাবে আছে সেভাবে আমি আসলে প্রিফার করি আর কি। সো তোমরা যেভাবে বলছো সেটা আমার সামনে থাকলে হয়তো বা তোমরা যেহেতু ওইটাতে পরিচিত ওইটাই হয়তো বা আমি পড়াইতাম, কিন্তু নরমালি আমি এভাবে পড়াই আর কি। ঠিক আছে, সেই জন্য আর কি এটা দেখাচ্ছি। তবে তোমাদেরকে বলি যে তোমাদের ফ্রিডম আছে, তোমরা যদি যেমন এই ম্যাথ আমি শিওর তোমরা যেটা বলতেছো যে স্যার এটা মাইনাস দিয়ে মানে ওই ওই সেন্সে আনসার অবশ্যই একই রকম হবে। ঠিক আছে, অবশ্যই একই রকম হবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তুমি আমারটা যদি ভালো লাগে এইভাবে করতে পারো, তোমাদের যদি যেটা বলতেছো যে এটাকে মাইনাস ধরে সেটাও করতে পারো। দুইটা ব্যাপার ঘুরে ফিরে আসলে একই কথাই, আনসার একই হবে, কোনো সমস্যা নাই, ফ্রিডম আছে, এটা করতে পারো। ওকে, ঠিক আছে তাহলে হ্যাঁ, তাহলে এটা আমার করার পরে এখানে আসলে এটা খুবই সহজ, সাইড চেঞ্জ স্যার আমার করে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, আমরা যে মানে অ্যাপ্লাইং কার্শফস ফার্স্ট ল অন জাংশন বি স্যার, এটাতে স্যার ডিরেকশন কি স্যার, কিভাবে ইয়া মানে দিল স্যার? এটা তো কোনো সমস্যা নাই, এটা তো I1 এখানে দেখো, এখানে জাংশনের পয়েন্টটা কি, বি পয়েন্ট। বি পয়েন্টের জন্য কার্শফ ফার্স্ট লটা লিখতেছি, তাই না? তো আমরা একটু আগে কি দেখছিলাম, কার্শফ লতে যে ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট, তাই না? জি স্যার, হ্যাঁ তাহলে স্যার এখানে এখানে সবগুলা I1 কি ইনপুট, ঢুকতেছে স্যার? এখানে i1 ঢুকতেছে, i2 ঢুকতেছে, i3 ঢুকতেছে, সবগুলার এর ডিরেকশন এদিকে এরকম। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে স্যার। এই জন্যই বুঝতে সবগুলা পারছি। প্লাস, i1 প্লাস i2 প্লাস i3। হ্যাঁ ঠিক আছে স্যার। এইটা নিয়ে কোনো কনফিউশন নাই, মানে কনফিউশন না ঠিক, মানে অন্যভাবে আর বলা যায় না আর কি। এটাকে যেমন আমরা দুইটা সেন্স আসলো এখানে, কিন্তু ওইটা ঠিক আছে, এক নাম্বারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে এখন এটা থেকে এটা ওই যে i3 মানটা বসানো হলো না আর কি, জাস্ট এখান থেকে i3 মানটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে দেখে একটা ইকুয়েশন লিখে রাখলাম। কারণ কি আমার ওই আরেকটা লুপের ক্ষেত্রেও কার্শফের সেকেন্ড লটা অ্যাপ্লাই করে আরেকটা ইকুয়েশন আনবো, তারপর আসলে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে i1 আর i2 এর মানটা বের হয়ে যাবে। তো সেকেন্ড লুপটা হচ্ছে কত, ডি বি সি ডি, ডি ডি বি, সরি এদিকে আসলাম কেন, ডি বি সি ডি, এই লুপ। এই লুপের ক্ষেত্রে আমরা যখন বলবো তাহলে 3 মাইনাস 6i2 মানে এটা, আর এটা আমার সেক্ষেত্রে প্লাস হবে 3i3। ঠিক আছে, সো এটা তোমরা যদি বলতে স্যার এটা মাইনাস দিতাম, তাহলে এটা মাইনাস দিব, কিন্তু এটাকে আমি তখন এরকম ওগুলো আমার সিম্বল উল্টে যাবে। সো সেই দুইটা সেন্সই কারেক্ট, বারবার বলতেছি। তোমাদের যেটা সেটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে তুমি কিভাবে সাইনটাকে তুমি নির্দেশ করতেছো সেটা। i3 মানটা ওই ঠিক উপরের এখান থেকে নিয়ে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখান থেকে আমার একটা ইকুয়েশন আছে, এই যে 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 1 নাম্বার আর 2 নাম্বারকে তোমার ওই যে সমাধান করতে হবে আর কি। 2 নাম্বারকে 7 দিয়ে গুণ দিলাম, 1 নাম্বার থেকে বিয়োগ দিলাম। ঠিক আছে, 2 নাম্বারকে 7 দিয়ে গুণ দিয়ে, আর 7 দিয়ে গুণ দিলাম কেন, 3 আছে তো, 7 দিয়ে গুণ দিলে 21 হয়, এখানে 21 আছে অলরেডি। সো কাটাকাটি করলে একটা কাটা যাবে। স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এটা মানে যেহেতু আমরা তিনটে ইকুয়েশন পাইছি, এই তিনটে ইকুয়েশন স্যার আমরা ক্যালকুলেটর সাহায্যে করে ফেলি, I1 I2 I3 ভ্যালু বের করে ফেলি স্যার, এভাবে ক্যালকুলেশন না দেখে প্রবলেম হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হবে। ক্যালকুলেটর চাপলে তো তুমি অঙ্ক না করে এই আনসার বলে ফেলতে পারো, তাহলে সেক্ষেত্রে না স্যার, না বুঝবো না। আমি সেটা বলবো স্যার, আমি তিনটে ইকুয়েশন বিল্ড আপ করবো কিন্তু স্যার ক্যালকুলেশন করবো না আগে, আমি ক্যালকুলেটরের অ্যান্সারটা বের করলে না, প্রবলেম হবে? এত লেজি হয়েও না, ঠিক আছে? এখানে আর 2-3 লাইন তুমি করে ফেলো, ঠিক আছে? কারণ ক্যালকুলেটর চাপে করলে হয় কি যে বোঝা যায় না তুমি নিজে বুঝা করছো নাকি তিনটা আসলে কি ঠিক আছে? তিনটি ইকুয়েশন না, মেনলি দুইটা ইকুয়েশন, এক নাম্বার আর ম্যাট্রিক্সের দুই মাধ্যমে নাম্বার। করলে হয় স্যার? যদি ম্যাট্রিক্সে অনেক ভাবে করা যায়, ঠিক আছে? জি স্যার। সমাধান অনেক ভাবে করা যায়, কিন্তু মূল কথা হচ্ছে যেটাই করো সেটা খাতায় লিখো, ঠিক আছে? খাতায় লিখতে হবে আর কি, মূল কথা। খাতায় না লিখলে তুমি কি নিজে করছো না আরেকজন তো দেখে আনসার বসাই দিছো, সেটার কোনো প্রমাণ আছে? সেটা কোনো প্রমাণ নাই। তো তুমি হচ্ছে যে সুন্দর করে খাতায় লিখতে হবে। দুইটাই কোয়েশ্চেন থাকলে সেটা সমাধান আমি বহুভাবে করতে পারি, সেটা ফ্যাক্টর না, যে কোনো ভাবে করতে পারো, কিন্তু লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে কথা। আচ্ছা, সো কারশফ লট গুলো আমরা দেখলাম। এরপরে আমরা আসলে যে একটা আরসি সার্কিটের ক্ষেত্রে
চার্জের যে মানটা, যে মানে চার্জে স্টোর থাকে সেই চার্জের মান, দ্যাট মিনস কিউর মানটা আমরা বের করে একটা ইকুয়েশন দেখবো। ডেমনস্ট্রেট দ্য চার্জ চেঞ্জ ইন চার্জ কিউ ওভার টাইম হয় না ক্যাপাসিটর ইজ চার্জড হয়ে রেজিস্ট্যান্স আর ফর এ কনস্ট্যান্ট ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে একটা চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে যে চার্জের যে চেঞ্জটা হয়, চার্জের চেঞ্জ ওভার টাইম, সেটা আমরা দেখবো। তো এটা একটা হালকা আইডিয়া দিই। যেমন দেখো, মানে মূল ব্যাপারটা এটা আর কি, যে তুমি একটা গ্রাফে একদিকে টাইম দিবা আর দিকে ওই ক্যাপাসিটরটার চার্জ দিবা। সো তুমি টাইম যাচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ঠিক আছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে, তার মানে আস্তে আস্তে চার্জের মানটা বাড়তে থাকবে, টাইম যাচ্ছে চার্জ বাড়তেছে, একটা পর্যায়ে গিয়ে সেটা ফুললি যখন চার্জ হয়ে যাবে তখন এরকম ইকুয়াল হয়ে যাবে। এই ফিগার থেকে সেটা দেখতেছো। তো এরকম টাইমের সাথে চার্জের যেই পরিবর্তনটা হচ্ছে সেটাই আসলে এই ইকুয়েশনে, এই কোশ্চেনে দেখার ব্যাপার। তো এখানে যেটা আমি একটু আলোচনা করি, এটা আমি ডিটেলসে একদম লাইন বাই লাইন ক্যালকুলেশনটা করায় আবার দেখাবো না, কারণ এটা মানে অত কঠিন কিছু না, জাস্ট তোমার ম্যাথমেটিক্স, সোজা কথা, ফিজিক্সের কিছুই না এখানে। ফিজিক্সের যেটা হচ্ছে কারশফস ল অ্যাপ্লাই করা, সেটা তো কারশফস ল তো আমরা অলরেডি পড়লামই, সেক্ষেত্রে সেটাতে ডিটেলস যাচ্ছি না, যেহেতু বড় কোশ্চেন টাইপ। সেক্ষেত্রে আমার যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে মূল যে ইকুয়েশনটা আছে সেটা। সো আমাদের এই যে মূল ইকুয়েশনটা হবে এটা, যে একটু দেখাই এখানে কোনটা কি, এখানে কিউটা হচ্ছে কি, এই যে আমার যে চার্জটা, যেটা আমি তো বললাম এখানে এই যে কিউ, বা আমার এই ফিগারে কিউ, ক্যাপাসিটরের যে চার্জ হচ্ছে সেই চার্জের মানটা, ঠিক আছে। আর সি তো হচ্ছে ওই ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, আর 1 ই টি আর সি এগুলো তো সবই, ই তো হচ্ছে ওই যে ই তো বুঝোই তাই না, ওই যে এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই আর সি, এরকম একটা ইকুয়েশন আসে। সো এই ফাইনালি এই ইকুয়েশনটা কি আসলে, এই ইকুয়েশনটা চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে, একটা ক্যাপাসিটর যখন চার্জ হয় সেই চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জের মান, যে কিউ যেটা হয় সেটা। সো মানে আমরা কিন্তু ওই ডেফিনিশন বা ক্যাপাসিটরের এগুলো আলোচনায় একশো মানে বেসিক জিনিসপত্র পড়ে আসছিলাম, যে কিউ ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু কিউ বাই ভি হয়, তাই না, সি ইকুয়াল টু ওইটাই লিখি, জেনারেলটাই লিখি, সি ইকুয়াল টু কিউ বাই ভি এরকম হয়। আচ্ছা, ওইখান থেকে কি ইকুয়াল টু সিভি হয়। তো আমরা জানি যে ক্যাপাসিটরের মধ্যে যে চার্জ স্টোর হয় সেটা ইকুয়েশনটা হচ্ছে কি ইকুয়াল টু সিভি। কিন্তু এই ইকুয়েশনে তাহলে মেইনলি আমি কি বলতেছে, এই ইকুয়েশনে আমাকে বলতেছে মানে সময়ের সাথে সাথে পরিবর্তনটা, সময়ের সাথে সাথে কার পরিবর্তন, চার্জের। মানে তুমি কতক্ষণ সময় ধরে দিচ্ছ, মানে সময়ের সাথে সাথে কতটুকু চার্জ স্টোর হইতেছে সেটা, এটাতে তোমার জাস্ট টোটাল চার্জের ইকুয়েশনটা আমরা পাই। ওকে, টোটাল চার্জ ক্যাপাসিটরের সাথে ভোল্টেজের গুণ করলে আমরা টোটাল চার্জ পাই। কিন্তু এটা আমাকে কি বলবে, এটা হচ্ছে আরো মোর জেনারেল এবং ডিটেইল ইকুয়েশন, যেটা আমাকে আরো বেশি ইনফরমেশন দিবে সময়ের সাথে সাথে চার্জ যে স্টোর হচ্ছে সেটার মানটা আসলে কিরকম চেঞ্জ হচ্ছে সেটা। তো সেই ইকুয়েশনটা হচ্ছে এটা। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই যে এই এটা জাস্ট একবার মানে ফার্স্ট টু লাস্ট দেখে একটু পর্যন্ত আসবা, দেখো যে সবকিছু বোঝা যায় কিনা, ঠিক আছে। তবে আমার জন্য ইম্পর্টেন্ট, আমার পরীক্ষার জন্য বা সবকিছুর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ইকুয়েশনটা বোঝা, যে এই ইকুয়েশনটা আসলে কি মিন করতেছে, বা এই ইকুয়েশনের আসলে আমাদের দরকার কি। এই ইকুয়েশনের দরকার হচ্ছে আমি সময়ের সাথে সাথে যে চার্জের যে স্যার পরিবর্তন হচ্ছে সেটার সম্বন্ধে আমি আইডিয়া পাওয়ার জন্য। হ্যাঁ বলো। স্যার আমাদের এই ভিতরে ক্যালকুলেশন লাগবে না, জাস্ট ইকুয়েশন পড়লে হবে স্যার। আমি তোমাকে কি বললাম, কথা কি বুঝো নাই? মানে আমি বললাম যে তোমরা দেখবা ক্যালকুলেশনটা পুরাই ম্যাথমেটিক্স, ফিজিক্সের কিছু না এখানে, ঠিক আছে। আর আমার জন্য আমি হচ্ছে যে আমার যে মূল যে ইকুয়েশনটা সেটা বোঝাটাই ইম্পর্টেন্ট আমার। তো সেটা যে আমার পরীক্ষার জন্য বলতে পারো, এত ডিটেলস কি বলা যায়, ঠিক আছে। সো ইকুয়েশনটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, যে ইকুয়েশনটা তোমরা বুঝছো কিনা, বা ইকুয়েশনটা আসলে কি মিন করতেছে, ঠিক আছে। সেটাই তো এতক্ষণ ধরে বললাম, যে ইকুয়েশনটা মিন করতেছে সময়ের সাথে সাথে মানে টি এর সাথে সাথে আসলে চার্জের যে কি ধরনের পরিবর্তন হয় সেটা আমাকে মিন করতেছে, ঠিক আছে। সেটা কারণ নর্মালি এর আগে পর্যন্ত আমরা পড়াতে আমরা যে কিউর যে ইকুয়েশন পাইছি সেটা হচ্ছে কি, একটু আগে দেখাইলাম, বলো কি ইকুয়াল টু কি হবে, সি বাই ভি।
সি ইকুয়াল টু কিউ বাই ভি ছিল, তাহলে কিউ ইকুয়াল টু সি বাই ভি, কিউ ইকুয়াল টু সিভি। ও জি স্যার, সিভি সিভি। সিভি এই মাত্রই তো লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার টোটাল চার্জটা, এটা একটা ক্যাপাসিটির মধ্যে টোটাল কি পরিমাণ চার্জ আছে, এটার থেকে আমি কিছুই জানি না যে ওকে সময়ের সাথে সাথে এই চার্জটা আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে। এটা চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে সময়ের সাথে সাথে কি ধরনের পরিবর্তন কিছু জানি না। এই কোশ্চেনটা আমাকে মানে মেইনলি সেই ধারণাটা দিবে যে সময়ের সাথে সাথে চার্জের আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে, কতটুকু পরিমাণ স্টোর হচ্ছে, এবং আসলে একটা ক্যাপাসিটরকে কতটুকু পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আমি চার্জ করলে সেটা আসলে ফুললি চার্জড হবে, সেই ধারণা দিতেছে আমাকে এই কোয়েশ্চনটা। ঠিক আছে স্যার, এই কোয়েশ্চন থেকে আমরা এই দেখো দিস ইকুয়েশন শোজ দ্যাট যখন টি ইনফিনিটিভ হবে, টি যখন এই ইনফিনিটিভ হয়ে যাবে তখন আসলে এই টার্মটা আমার ক্লিয়ার করে লিখে দাও। যখন আমার টি ইনফিনিটিভ মনে করো অসীম সময়ের জন্য তুমি চার্জ দিচ্ছই, তখন কি হবে আসলে এই যে টার্মটা আছে সেটা ই টু দি পাওয়ার ইনফিনিটিভ হয়ে যাবে। ই টু দি পাওয়ার ইনফিনিটিভ কোনো কিছুর উপরে ইনফিনিটিভ মানে হচ্ছে সেটা আসলে কি জিরো, তাহলে এই টার্মটা পুরো জিরো হয়ে যাবে। এই তখন শুধু থাকবে কিউ ইকুয়াল টু সি এপসাইলন নট, এই কিউ ইকুয়াল টু সি এপসাইলন নট, আর সেটাকে আমরা কিউ নট বলি। সেটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর। এই কিউ নট সি এপসাইলন নট এটা হচ্ছে ম্যাক্সিমাম। দ্যাট মিন্স তোমার একটা ক্যাপাসিটর সর্বোচ্চ কতটুকু চার্জ ক্যারি করতে পারে, প্রশ্নটা যদি এভাবে করা হয় একটা ক্যাপাসিটর সর্বোচ্চ কতটুকু চার্জ স্টোর করতে পারে, তাহলে সেটার ইকুয়েশন কি হবে সি এপসাইলন নট, এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ। ঠিক আছে, তাহলে আমরা এই উপরে যে ইকুয়েশনটা এখানে এপসাইলন, স্যার এখানে যে এপসাইলন নটটা ইউজ করা হয়েছে এটা কি স্যার পারমিটিভিটি এপসাইলন নট নাকি স্যার নরমাল যেটা? পারমিটিভিটি নরমাল আমরা কিন্তু এপসাইলন নট বলতে পড়ছিলাম কিন্তু এর আগে সব জায়গায়। ঠিক আছে, জি স্যার, জি তো স্যার। এটা এপসাইলন নট না, এটা হচ্ছে এপসাইলন মানে পারমিটিভিটি ডিপেন্ডিং অন দ্য মিডিয়াম। এপসাইলন নট হচ্ছে যে শূন্য মাধ্যমের জন্য ছিল এবং সেটা আমরা এটা কনস্ট্যান্ট ভ্যালু সেটা আমরা জানি, কিন্তু যদি শুধু এপসাইলন বলে সেটা হচ্ছে পারমিটিভিটি, কিন্তু কোন মিডিয়ামের জন্য সেই মিডিয়াম বলা থাকতে হবে আর কি। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা তাহলে এই ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, ওই যে সি এপসাইলনের জায়গায় কিউ নট বসা দিতে পারি। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাকে যদি আমি ড্র করি, যে এই ইকুয়েশনটাকে আমি ড্র করলাম, এক পাশে আমি কিউ দিব আর এক পাশে আমার ওই টাইমটা দিব, তখন আমার এই গ্রাফটা এরকম আসে। ঠিক আছে, দেখা যাচ্ছে কি সময় বাড়তেছে, কিউর মানও বাড়তেছে, একটা পর্যায়ে গিয়ে সেটা ওই যখন ফুললি চার্জ হয়ে যাবে তখন আর বাড়তেছে না, ওই চার্জে স্টোর থাকতেছে। তার মানে বলতো এই যে এটা যে জায়গায় আমার আর বাড়তেছে না সেটার ভ্যালুটাই আমার কিউ নট না, যে আমার ম্যাক্সিমাম চার্জ, তাই না? স্যার আমি সেটাই তো বললাম যে কিউ নট হচ্ছে একটা ক্যাপাসিটর সর্বোচ্চ যতটুকু চার্জ ধরে রাখতে পারে, মানে ম্যাক্সিমাম চার্জটা সেটা। তাহলে আমার এই কিউর মানটা যখন বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে গেল, এখন আর বাড়তেছে না, ওইটাই ম্যাক্সিমাম। তাহলে এই যে আসলে ভ্যালুটা সেটা আমার কিউ নটের ভ্যালু ম্যাক্সিমাম কিউ, আর সেই জন্য এখানে সি এপসাইলনটা লিখছে, এই যে জায়গায় ছোট করে সি এপসাইলন দেওয়া আছে। এটাই হচ্ছে আসলে চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে যে চার্জের যে চেঞ্জটা টাইমের সাথে সাথে সেটার ইকুয়েশন এবং সেটার গ্রাফ। আচ্ছা, এখানে লাস্ট যে টপিক আজকে আলোচনা করি সেটা হচ্ছে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট কাকে বলে একটা। সো এটা নাথিং বাট ওই যে আরসি আছে আমাদের যে এই উপরের ইকুয়েশনটাতে, যে চার্জিং এই আরসি যেটা দেখো, এই আরসি এই টার্মটাকে আমরা ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট বলি। এই আরসি এর গুণফলটাকে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট। ইন দ্য ইকুয়েশন 3 দ্য ফ্যাক্টর আরসি has the dimension of time and is called the capacitive time constant. এই যে আরসি এর যে গুণফলটা ওই টার্মটাকে আমরা আসলে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট বলি, ওইটাকে টাউ সি দিয়ে প্রকাশ করি। তাহলে টাউ সি দিয়ে যদি লিখি তাহলে উপরে যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, টি বাই আরসি না লিখে টাউ সি লিখে দেব। ঠিক আছে, এখন এখানে তিনটা স্পেশাল কেস আছে খুবই ইম্পর্টেন্ট, যে সময় যখন মানে ওই সময় একবারে শুরুতে চার্জের মানটা শূন্য থাকবে, তাই না? এই ইকুয়েশন থেকে তুমি সময়গুলো বসাই দিয়ে তুমি দেখতেছো আর কি যে আসলে কোন সময়ে চার্জের মানটা কত হবে। ফর এক্সাম্পল প্রথম সময় যখন টি, তাহলে এই টার্মটা আমার হয়ে যাবে কত, ই টু দি পাওয়ার শূন্য হয়ে যাবে না, এটা সময় যখন আমার শূন্য, তাহলে ই টু দি পাওয়ার শূন্য যদি হয়, ই টু দি পাওয়ার শূন্য সমান কত হয় 1, তাই না? 1 তাহলে 1 - 1 হয়ে এই টার্মটা আমার শূন্য হয়ে যাবে, সেই জন্য টাইম শূন্য যে কিউ শূন্য, এটা তো লজিক্যালি, তাই না?
টাইম জি স্যার। মানে টাইম এখন শুরুই হয় না, চার্জ হবে কোথায় থেকে? টাইম শূন্য মানে আমার চার্জও শূন্য। তারপরে টাইম যখন ইনফিনিটিভ তখন আমার ম্যাক্সিমাম চার্জ, যেটা আমরা একটু আগে দেখলাম। টাইম ইনফিনিটিভ হইলে ম্যাক্সিমাম চার্জ আমরা পাই, কারণ এটা ইনফিনিটিভ হয়ে যায়, এটা আমার শূন্য হয়ে যাবে, এইটা শুধু থাকবে সি এপসাইলন, এটা এখানে ছিল, যেটাকে আমরা কিউ লিখছি। আবার টি যখন টাউ সি হয়, মানে টিটা যখন আমার ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টের সমান হয়ে যাবে, টাউ সি হবে, তখন এটা আসলে এরকম হয় যে ওই টু দি পাওয়ার -1 চলে আসবে, সেম করে। তাহলে ই টু দি পাওয়ার ক্যালকুলেশন করার পরে 1/e, এটার মান হচ্ছে 0.37, এটা করার পরে কিউর মানটা আসলে 0.63 কিউ নট আসে। ঠিক আছে, মানে স্যার এটা e⁻1 আসার কথা না স্যার? -1, ওই যে ই টু দি পাওয়ার মাইনাস আছে এখানে, এই যে মাইনাস আছে না এখানে, এই জন্য যে মাইনাস, স্যার মাইনাসটা দেখা যাচ্ছে না তো স্যার। এই টু দি পাওয়ার সূত্রেই তো সব জায়গায় তো মাইনাস আছে, এই জায়গায় মাইনাস ক্যালকুলার, এই যে পুরো সূত্রটাই তো মাইনাস, এই যে মাইনাস, সব জায়গায় তো মাইনাস। হ্যাঁ স্যার ঠিক সব আছে, জায়গায় কিন্তু ওই যে হ্যাঁ হ্যাঁ কিন্তু লাস্ট লাইনে স্যার এটা মাইনাসটা দেখা যাচ্ছিল না। না, আমি ভাবলাম যে এতক্ষণ ধরে দেখে আসছো অলরেডি সূত্রটা মাথায় ঢুকে গেছে, সেজন্য জুম করি নাই। হ্যাঁ Anyway, স্যার ঠিক আছে। তাহলে এই দেখা যাচ্ছে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট যখন হয়, মানে সময়টা যখন ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টের সমান হয়, তখন চার্জের মানটা আমার 0.63 অফ কিউ নট হয়, মানে ম্যাক্সিমাম চার্জের 63% পর্যন্ত আসলে চার্জ হয়, 63%। সো আমি ব্যাপারটাকে সামারাইজ করি, দেখো মানে ক্লিয়ার না হইলে আমার বইলো। সময় যখন শূন্য, মানে এখনো তুমি চার্জিং শুরুই করো নাই, তাহলে ক্যাপাসিটরের মধ্যে চার্জের মানটা শূন্য। লজিক্যালি এটাই, সময় শুরু হয় নাই, চার্জ শুরু হবে কোথায় থেকে? টি শূন্য কিউ শূন্য, এই ইকুয়েশন থেকে আমি সবগুলো ডিরাইভ করতেছি। টি যখন ইনফিনিটি মানে অসীম সময় পর্যন্ত চার্জ দেওয়া হইলো, তখন আমার চার্জ এখন আবার ক্যাপাসিটর আসলে ম্যাক্সিমাম চার্জটা হবে, তাই না? ম্যাক্সিমাম চার্জ হয়ে গেল। ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপাসিটরকে যখন আমি ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট, মানে যেটা আরসি যেটা ছিল, সেই টিসি টাউ সি পর্যন্ত যদি আমি চার্জ করি, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি 63% অফ ম্যাক্সিমাম চার্জ যতটুকু হইতে পারতো, তার 63% পর্যন্ত ওই সময়তে চার্জ হবে। ঠিক আছে, মানে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টের যে সময়টা, সেই সময়ে আমি যদি চার্জটা করি ওই সময় পর্যন্ত, তাহলে আসলে 63% পর্যন্ত হবে, একদম 100% পর্যন্ত হচ্ছে না। 100% হতে হলে আমাকে এই যে লিমিটটা ধরলাম সেটা। তাহলে সো দ্য ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট ইজ দ্য টাইম আফটার হুইচ দ্য চার্জ অফ দ্য ক্যাপাসিটর। এখান থেকে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টকে এই ইকুয়েশনটা থেকেও সংজ্ঞা দিতে পারো, যে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট হচ্ছে সেই টাইমটা, যে টাইমটা 63% চার্জ হইতে লাগে, 63% পরিমাণ চার্জ হইতে যেই সময়টা লাগে, সেটা হচ্ছে আমার কি ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট। তো এইভাবেও বলা যায়, বিভিন্ন ভাবে তোমার ডেফিনেশনটা দিতে পারো। ঠিক আছে, তো আজকে আর আমরা না যাই, আগামী ক্লাসে আমরা এটা রিলেটেড একটা ম্যাথ দেখব, তারপরে আমরা আসলে ম্যাগনেটিক ফিল্ড যে রিলেটেড যেগুলো আছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, আগামী ক্লাসে। ওকে, সো আগামী ক্লাসে আমি তোমাদেরকে বলবো, তোমরা এই আমার লেকচার শিটটা তো অবশ্যই সবার কাছে আছে, এই যে সেকেন্ড যে পার্টটা আছে ম্যাগনেটিজমের, সেই ম্যাগনেটিজমটা একটু রিডিং পড়তে চাইবা আজকের মধ্যে, আজকে রাতে একটু রিডিং পড়বা, বোঝা লাগবে না, শুধু রিডিং পড়বা। এগুলো কারণ কি, এগুলো ম্যাক্সিমাম জিনিসই তোমাদের পড়া আছে। ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ড কি, বায়োট-স্যাভার্ট ল, তারপরে তোমার ওই যে বিশেষ করে ফ্যারাডেস ল গুলা, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফ্যারাডেস ল, এই জিনিসটা দেখে আসবা, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যার ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।